হাউ আর ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিশাদ কোচিং সেন্টার এগেন। তো আজকে পড়বো কি আপনাদের দ্য আর্থস অ্যাটমসফিয়ার, মানে পৃথিবীর বায়ুমণ্ডল সম্বন্ধে পড়বো। ওকে, বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়ানো হয়নি, তো লেট স্টার্ট অ্যাবাউট দ্য আর্থস অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডল সম্বন্ধে, পৃথিবীর বায়ুমণ্ডল সম্বন্ধে পড়বো। কটা স্তর আছে, কোথায় ওজোন মণ্ডল বা ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা কী বলা হয়, কোন মণ্ডলকে শান্ত মণ্ডল বলা হয়, কোথায় ঝড় বৃষ্টি হয়, কোথায় উল্কাপাত হয় না, কোথায় তাপমাত্রা বেশি হয়, এইসব কত কিলোমিটারের মধ্যে হয়, এই সবগুলো পড়বো। এবার স্তর কয়টা, এইসব। তো এটা হচ্ছে পৃথিবী, ভালো করে দেখে নেন। এটা হচ্ছে আমি যেমন তেমন করে আঁকিয়েছি, এটা হচ্ছে পৃথিবী। ওকে, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। তারপরে হচ্ছে এটা কি, এবার স্তর শুরু হলো। তো আমাদের বায়ুমণ্ডল এখান থেকে, ঠিক আছে, পুরোটাই বায়ুমণ্ডল। তারপরে চলে গেল বহিমণ্ডল, মানে এক্সোস্ফিয়ার, উপরের দিক। তো এবার স্তরগুলো আমি কি করে, মানে পুরো মহাকাশ কিন্তু ব্রহ্মাণ্ড, ঠিক আছে। তারপরে আরও যদি যান তাহলে পুরো ব্রহ্মাণ্ড অঙ্কন করা যাবে, ঠিক আছে। এটা পুরো ব্রহ্মাণ্ড করেছি, এইভাবে নীল করা যেত, এইভাবে পুরোটা নীল, কালো বা রেড, বা যেখানে তাপমাত্রা কম সাদা, তো ওই রকম কালির অভাব, তার জন্য করা যায়নি। ওকে, তো বুঝে যান, এগুলো নীল করলে মানে সম্পূর্ণ মহাকাশ হয়ে যেত, ঠিক আছে, করা যেত, কিন্তু কালির অভাবে করানো হয়নি। ওকে ফ্রেন্ডস, তো লেট স্টার্ট অ্যাবাউট অ্যাটমসফিয়ার, দ্য আর্থ অ্যাটমসফিয়ার। তো প্রথমেই অ্যাটমসফিয়ার কাকে বলা হয় আগে জানতে হবে, ঠিক আছে। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কাকে বলা হয়, ঠিক আছে। তাহলে দেখুন, এটা পৃথিবী। তো পৃথিবী যে আছে না, তো পৃথিবী মানে পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে উপরে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যান, ঠিক আছে। এটা পৃথিবীতে আমরা এখানে বাস করি, পৃথিবীতে। তো পৃথিবীর উপরে, ভূপৃষ্ঠ থেকে উপরে যে অদৃশ্য গ্যাসের আবরণ, এখানে গ্যাসের আবরণ আছে, অদৃশ্য গ্যাসের আবরণ আছে না, উপর দিকে তাকালে যে অদৃশ্য দেখতে পাই না আমরা, যতদূর আমাদের নেকটা যায়, চোখ যে যায়। তো অদৃশ্য গ্যাসের আবরণ, অতি শুকনো ধূলিকণা, ওই জন্য নীল লাগে মহাকাশ, রাইট। ওই অতি শুকনো ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে কী করেছে, পৃথিবীকে বেষ্টন করে আছে। ওকে, পৃথিবীকে ঘিরে আছে, ঠিক আছে। তো এবং পৃথিবীর আবর্তনের সাথেই আবর্তিত হয়ে চলেছে এই বায়ুমণ্ডল। পৃথিবী যেমন আবর্তন হচ্ছে, ওই রকম বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে। এবার কেন হচ্ছে আবর্তিত হচ্ছে, তাকে কি বলা হয়, তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার আমরা বলি। তাকে কি বলি, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলি। ওকে, তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুমণ্ডল যে আছে না, বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য, এই নিউটনের সূত্র, মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর তো একটা শক্তি আছে না, উপরে যদি ঢিল চালান তো কোথায় পড়বে, নিচের দিকে পড়বে, ওটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। ওকে, নিউটনের সূত্র। তো যাই হোক, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সাথে সর্বদাই এইভাবে, পৃথিবী যেভাবে ঘুরে এইভাবে বায়ুমণ্ডলও ঘুরতে থাকে পৃথিবীর সাথে সাথে। ওকে, এইভাবে ঘুরতেই থাকে। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তো এবার এই বায়ুমণ্ডল যাচ্ছে না পুরোটাই, তারপরে তো ধরে নেন যে মহাশূন্য, একদম শূন্য, আরও যত যেতে পারেন উঁচুতে। তো তো মানে কল্পনাই করা যাবে না, ব্রহ্মাণ্ড এত বড়। ওকে, মানে মহাশূন্য, অত দূর কল্পনাই করা যাবে না। যতদূর কল্পনা করতে পেরেছে, মানে যতদূর সায়েন্টিস্টরা, ভূগোলবিদরা গিয়েছে, এই 7টা মণ্ডল পর্যন্ত কল্পনা করতে পেরেছে। ওকে, যাই হোক, তাহলে বায়ুমণ্ডল কি কি গ্যাস দ্বারা গঠিত, গ্যাসের নামটি বলছি, পারলে নোট ডাউন করতে পারেন, আর না হলে ভিডিওটা শুনলে 1-2বার শুনবেন, হয়ে যাবে। তো বায়ুমণ্ডল কি কি গ্যাস দ্বারা গঠিত, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাস আছে। ওকে, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাস আছে। কত পার্সেন্ট, 78.1%, 78.1% নাইট্রোজেন আছে। ওকে, 2 নম্বর আছে অক্সিজেন, 20.9%, 20.9%। তাহলে বায়ুমণ্ডলে দুই নম্বরে কী আছে, অক্সিজেন, কত, 20.9%। ওকে, এবং ওজোন গ্যাস, ওজোন ও কার্বন ডাইঅক্সাইড আছে 0.003%,
মানে 0.003% ইত্যাদি গ্যাসের মিশ্রণ নিয়ে বায়ুমণ্ডল গঠিত। ইত্যাদি গ্যাসের মিশ্রণ নিয়ে বায়ুমণ্ডল গঠিত। এবার ইত্যাদি কী কী তবুও বলে দিচ্ছি আমি। তো এর মধ্যে আবার আর্গন আছে, ঠিক আছে। তো আর্গনও মাঝে মধ্যে জিকে জিএসে কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়, তো জানা দরকার। তাহলে আর্গন কত পার্সেন্ট আছে? 0.937%। বায়ুমণ্ডলে যদি বলে আর্গন কত পার্সেন্ট আছে, তাহলে 0.937%। ওকে, তারপরেও আবার কি কি থাকে? নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন কত পার্সেন্ট? 0.033%। তাহলে যদি বলে নিয়ন, বায়ুমণ্ডলে নিয়ন, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন কত পার্সেন্ট থাকে? তাহলে 0.033%। ওকে, মনে থাকবে। তো এগুলো জিকেতে দিয়ে দেয়। তাহলে নাইট্রোজেন সবথেকে বেশি থাকে, ওকে, 78.1%, আর অক্সিজেন 20.9%, এবং ওজোন ও কার্বন ডাইঅক্সাইড 0.003%। এই তিনটা মনে থাকলে যথেষ্ট, ওকে। যাই হোক, এবার দেখুন এই গ্যাসগুলোর গ্যাসগুলোর উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে বা অ্যাটমসফিয়ারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। বায়ুমণ্ডলের এই গ্যাসগুলির উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে বা অ্যাটমসফিয়ারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? হোমোস্ফিয়ার, দেখুন হোমোস্ফিয়ার, এই যে 0 থেকে নিয়ে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে কি? বাড়ি, আমাদের বাড়ি। হোম মানে বাড়ি না? তাহলে পৃথিবীর পাশেই আছে, ওই জন্য হোমোস্ফিয়ার। আর এটা হচ্ছে বহিমণ্ডল, এক্সোস্ফিয়ার, যেটা মানে বাইরের দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনার মণ্ডল, আর ওটা হচ্ছে আউটার মণ্ডল। যেমন ইনার স্পেস হয় আর আউটার স্পেস ওই রকমই। তাহলে হোমোস্ফিয়ারকে বলবো কি? ইনার মণ্ডল। আর এটাকে কি বলবো? এটাকে বলবো আউটার স্ফিয়ার, ওকে। তাহলে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার উপাদানের ভিত্তিতে অ্যাটমসফিয়ারকে প্রধানত দুটি ভাগে ভাগ করে। কি কি? হোমোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার কত থেকে কত, হেটেরোস্ফিয়ার কাকে বলা হয় সেটা বলে দিচ্ছি। তাহলে আর হোমোস্ফিয়ারকে কি বলবো আমরা? হোমোস্ফিয়ারকে বলবো ইনার, মানে আমাদের পাশে, পৃথিবীর পাশে আছে, তার জন্য একে বলবো ইনার স্ফিয়ার। আর হেটেরোস্ফিয়ারকে কি বলবো? আউটার স্ফিয়ার, ওকে। তো হোমোস্ফিয়ার কাকে বলবো? তাহলে পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে, এই পৃথিবী থেকে এখানে দেখুন 0 থেকে বা 1 থেকে 88 কিলোমিটার পর্যন্ত, এই যে এখান থেকে পর্যন্ত 80 আছে না, একটু চলে যান উপরে, মানে এই মিডিলের সীমারেখাও একটা থাকে, যাকে বলা হয় ট্রোপোপজ। তারপর এই যে নাই স্ট্রাটোপজ, তারপরে মেসোপজ, এর সীমারেখাগুলোকে বলা হয়, ওটা পরে বোঝাচ্ছি আমি, ঠিক আছে। তো ওই জন্য ধরে নেন 0 থেকে 88 বা 1 থেকে 88 কিলোমিটার থেকে শুরু করে 80 কিলোমিটার অবধি, মানে 88 ধরে নেন, আরও 8 কিলোমিটার বাড়িয়ে দেন, তাহলে 88 কিলোমিটার অবধি। তাহলে 1 থেকে 88 কিলোমিটার অবধি এটাকে কি বলা হয়? হোমোস্ফিয়ার বলা হয়, ওকে। তাহলে এর মধ্যে, এই হোমোস্ফিয়ারের মধ্যে কি কি থাকে? বিভিন্ন গ্যাস, ধূলিকণা। এই হোমোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন গ্যাস, ধূলিকণা এবং জৈব ও অজৈব কণা দিয়ে এই স্তরটি গঠিত, ওকে। এই হোমোস্ফিয়ার ধূলিকণা, জৈব ও অজৈব গ্যাস, বিভিন্ন কণা দিয়ে এই স্তরটি গঠিত, হোমোস্ফিয়ার, ওকে। এবার হেটেরোস্ফিয়ার কাকে বলবো? হেটেরোস্ফিয়ার বলবো কাকে? 88 কিলোমিটার থেকে নিয়ে, মানে 80 থেকে 8 কিলোমিটার চলে যান, আমি লিখিনি, বুঝে যান, মানে মধ্যবর্তী সীমারেখাকে বলা হয়, ওই জন্য লিখিনি। তাহলে 88 থেকে শুরু করে 10,000 কিলোমিটার অবধি একে কি বলবো? হেটেরোস্ফিয়ার। তাহলে 88 থেকে 10,000 কিলোমিটার অবধি একে আমরা বলবো হেটেরোস্ফিয়ার, যেখানে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের গ্যাসের অনুপাতের কোনো মিলই নেই, ঠিক আছে। মানে হোমোস্ফিয়ারের গ্যাসের আর হেটেরোস্ফিয়ারের গ্যাসের অনুপাতের কোনো মিলই নেই, একে বলবো আমরা হেটেরোস্ফিয়ার, ওকে।
তাহলে বুঝে গেলেন হোমোস্ফিয়ার কাকে বলা হয় আর হেড্রোস্ফিয়ার কাকে বলা হয়, বোঝা গেল। এখানে ধূলিকণা গ্যাস সব কিছু পাওয়া যায়, একে বলবো হোমোস্ফিয়ার। আর হেড্রোস্ফিয়ার কাকে বলবো, এখানে ধূলিকণা গ্যাস কিছু পাওয়া যায় না, ধরে নেন একই রকম হয় না। হোমোস্ফিয়ারের গ্যাস ধূলিকণা এইসব পাওয়া যায়, কিন্তু হেড্রোস্ফিয়ারে ওইরকম পাওয়া যায় না, এটা আলাদা হয়, তার জন্য একে হেড্রোস্ফিয়ার বলবো আর একে হোমোস্ফিয়ার বলবো। ওকে, তো যদি বলে যে হোমোস্ফিয়ার কত থেকে কত কিলোমিটার, তাহলে 1 থেকে 88 কিলোমিটার, এটা 1 থেকে 88 কিলোমিটারকে হোমোস্ফিয়ার বলা হয়, যেখানে গ্যাস ধূলিকণা সব কিছু পাওয়া যায়। আর হেড্রোস্ফিয়ার কাকে বলবো, যেখানে গ্যাস ধূলিকণার হোমোস্ফিয়ারের মতো কোনো মিলই নেই। আর হেড্রোস্ফিয়ার হলো 10,000 কিলোমিটার পর্যন্ত স্তরকে হেড্রোস্ফিয়ার বলা হয়। ওকে, 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, বুঝা গেল ফ্রেন্ডস। তো হেড্রোস্ফিয়ারের এই যে হেড্রোস্ফিয়ার নাই, তো হেড্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটিকে কি বলা হয়, এর থেকে উচ্চতম স্থান। আর তো আমি করিনি, ঠিক আছে। তো এর থেকে যখন আরও উঁচুতে যাবেন, ওকে কি বলা হবে, ওকে বলা হবে পারমাণবিক হাইড্রোজেন। পারমাণবিক হাইড্রোজেন থেকে কত থেকে কত কিলোমিটারে, 3,300 থেকে, এই যে এখান থেকে ধরে নেন 3,300 থেকে 10,000 কিলোমিটার অবধি, এই যে হেড্রোস্ফিয়ার নাই, হেড্রোস্ফিয়ার, তো 3,000 থেকে 3,300 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে কি বিস্তৃত স্তরটিতে কি থাকে, পারমাণবিক হাইড্রোজেন। পারমাণবিক হাইড্রোজেন থাকে এগুলোতে। ওকে, এবার দেখুন ওটা উপাদানের ভিত্তিতে ভাগ হলো। এবার চলুন এইগুলো আলোচনা হবে বায়ুমণ্ডলের। ওকে, তাহলে এবার তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে প্রধানত 7টি ভাগে ভাগ করা হয়। তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে প্রধানত 7টি ভাগে ভাগ করা হয়। কি কি, এই যে দেখুন ট্রোপোস্ফিয়ার, এই যে এটা স্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, রাইট, ট্রোপোস্ফিয়ার, এই যে 18 কিলোমিটার অবধি আছে, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপরে হচ্ছে আপনার ট্রোপোস্ফিয়ার হলো, সরি, তারপর আপনার স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর ওজোনোস্ফিয়ার, এগুলো হচ্ছে মধ্যবর্তী সীমা, তো এগুলো পরে বুঝবো। হ্যাঁ, তো তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, আর এটা হচ্ছে মধ্যবর্তী সীমা ওজোনোস্ফিয়ার যেটা, তাহলে ট্রোপোস্ফিয়ার হলো, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে এটা মেসোস্ফিয়ার। ওকে, তারপরে হচ্ছে আপনার ওজোনোস্ফিয়ার, তারপর হচ্ছে আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ওকে, মানে লাস্টটা বহিমণ্ডল যাকে বলা হয়। তো বোঝা গেল ফ্রেন্ড। তো এবার আলোচনা করব প্রথম যেটা, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে। ট্রোপোস্ফিয়ার, ওই যে ট্রোপোস্ফিয়ার, তো ট্রোপোস্ফিয়ার কাকে বলা হয়, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। এইভাবে গোল করে এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। তো একটু আন্দাজে লাগিয়ে দিন এখানে কি পাওয়া যায়। ট্রোপোস্ফিয়ারে সবসময় বর্ষা, বৃষ্টি, জল সব কিছু হয়। তো একটু আমি বলে দিচ্ছি ডেফিনেশন টাইপের। ওকে, তো পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত, এই যে 18 কিলোমিটার পর্যন্ত উপরের বায়ুস্তরটিকে ঘনমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার বলা হয়। এটাকে ঘনমণ্ডল বাংলায় বলা হয়, ইংলিশে ট্রোপোস্ফিয়ার বলা হয়। ওকে, তাহলে ভূপৃষ্ঠ বা পৃথিবী থেকে উপরে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরটিকে কী বলা হয়, বায়ু স্তরটিকে কী বলা হয়, ঘনমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার বলা হয়। তো ট্রোপোস্ফিয়ার বা ঘনমণ্ডল মেরু অঞ্চলে এর উচ্চতা মাত্র কত, পৃথিবীর মেরু অঞ্চলে এর উচ্চতা মাত্র প্রায় 8 কিলোমিটার। পৃথিবীর মেরু অঞ্চলে এর উচ্চতা মাত্র 8 কিলোমিটার, মেরু অঞ্চলে, ঠিক আছে। তো বায়ুমণ্ডলে এই স্তরে কিন্তু আমরা বসবাস করি, বায়ুমণ্ডলের এই স্তরেই কিন্তু আমরা বসবাস করি। ওকে, এই স্তরের বায়ুতে ধূলিকণা, বললাম না, এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ ইত্যাদি থাকে, যার কারণে এই স্তরে ঝড়, বৃষ্টি, মেঘ, কুয়াশা, বজ্রপাত ইত্যাদি ঘটনা
ঘটে বা ঘটতে দেখা যায় আর ঘটে আসছে, রাইট। তো ট্রোপোস্ফিয়ারের উপরে, এই ট্রোপোস্ফিয়ারের উপরে, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের উপরে আবার 3 কিলোমিটার পর্যন্ত, ট্রোপোস্ফিয়ারের উপরে যখনই 3 কিলোমিটার পর্যন্ত উপরে যাবেন, তো এই ট্রোপোস্ফিয়ারের উপরে 3 কিলোমিটার পর্যন্ত উষ্ণতার তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি কিছুই হয় না। 3 কিলোমিটার উপরে যখন যাবেন, ট্রোপোস্ফিয়ারের উপরে 3 কিলোমিটার করে উপরে যখনই যেতে লাগবো, তো এই ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রার কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না, কমে নাও বাড়ে নাও, ঠিক আছে, কমে নাও এবং বাড়ে নাও বলে একে কী বলা হয়? ট্রোপোপজ বলা হয়, বলে একে ট্রোপোপজ বলা হয়। এই যে সীমারেখা, ট্রোপোপজ বলা হয়, রাইট। তাই একে কী বলা হয়? ট্রোপোপজ বলে। তো ট্রোপোপজ মানে কি? তো তো ট্রোপোপজের উপরে, ও সরি, এটা তো বললাম। তো পজের অর্থ একটা জেনে নেন। এই যে পজ আছে না, পজ, PAUSE, পজের অর্থ হচ্ছে থামানো, থামানো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আরেকটা অর্থ হচ্ছে স্তব্ধ, মানে থামানো বা স্টপ করা, ওকে, স্টপ করা বা থামানো। বোঝা গেল ফ্রেন্ডস? আশা করি বুঝে গেছেন। তাহলে এটা আমাদের কি, এই বায়ুমণ্ডলে ঝড়, বৃষ্টি, কুয়াশা, মেঘ, বজ্রপাত ইত্যাদি হয় কোথায়? ট্রোপোস্ফিয়ারেই, ঠিক আছে। এই যে ঝড় বৃষ্টি এখন হচ্ছে, তাহলে এখানেই হয়। বুঝে গেল? তা আশা করি ট্রোপোস্ফিয়ার বুঝে গেলেন। তো ট্রোপোস্ফিয়ারের এই 3 কিলোমিটার ঊর্ধ্বে যখনই যাবেন, 3 কিলোমিটার ঊর্ধ্বে যেতে যখনই যাবেন, 3 কিলোমিটার ঊর্ধ্বে, তো এখানে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে না, ঠিক আছে। তো এর মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়? সরি, এই ট্রোপোস্ফিয়ারের এই 3 কিলোমিটার অবধি যে তাপমাত্রা ঘটে না, তাই একে কী বলা হয়? ট্রোপোপজ বলা হয়। তো ট্রোপোপজ বলা হয়। তো ট্রোপোপজের যে পজ কথাটা আছে, পজের অর্থ হলো থামানো, ওই যে হ্রাস বৃদ্ধি ঘটানো, ওই জন্য থামানো, স্টপ, স্টপ বা স্তব্ধ। বুঝা গেল? তাহলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের, সরি, ট্রোপোপজকে, এই যে ট্রোপোপজ আছে না, ট্রোপোপজ, তো ট্রোপোপজকে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা বলা হয়। এই যে ট্রোপোস্ফিয়ার, এই যে ট্রোপোস্ফিয়ার আছে না, এটা ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, এটা ট্রোপোস্ফিয়ার, তাই না, আমাদের ট্রোপোস্ফিয়ার মানে ঘনমণ্ডল। তো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে কী বলা হয়? ট্রোপোপজ বলা হয়। এই যে সীমারেখা এখান থেকে এসে দেখুন, এভাবে আমি করে দিয়েছি, ঠিক আছে। তা এটা হচ্ছে সীমারেখা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের। যদি বলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে কী বলা হয়? তাহলে ট্রোপোপজ বলা হয়, ট্রোপোপজ বলা হয়। ওকে ফ্রেন্ডস, মনে রাখুন। আর পজ কথার অর্থ থামানো বা স্তব্ধ বা স্টপ, ওকে। তো এবার আলোচনা করব স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে এটা স্ট্র্যাটোস্ফিয়ার, ওজনগুলো পরে বলছি, হ্যাঁ। এবার করব স্ট্র্যাটোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে, এটার কথা বলছি। স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো ওজন স্ফিয়ার, এগুলো হচ্ছে মিডিলের অংশ, রাইট। তো স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলা হয়? তো ট্রোপোস্ফিয়ার যে আছে না, ট্রোপোস্ফিয়ারের উপরে, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে বা উপরে 18 থেকে 50 কিলোমিটার, এই যে 18 কিলোমিটার আছে না, তাহলে 18 থেকে 50 কিলোমিটার, এই যে 18 থেকে 50 আছে না, 18 থেকে 50, তাহলে ট্রোপোস্ফিয়ারের উপরে 18 থেকে 50 কিলোমিটার ঊর্ধ্বের বায়ু স্তরকে কী বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়, ওকে, বা শান্তমণ্ডল বলা হয়, বা একে শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে। তাহলে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বের বায়ু স্তর, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে কী বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বলা হয়। তো শান্তমণ্ডলে একটা ব্যাপক কোয়েশ্চেন আছে, শান্তমণ্ডল মানে কি? যেখানে ঝড়, বৃষ্টি, মেঘ, কুয়াশা, বজ্রপাত কিছুই হয় না, পুরো শান্ত হয়ে থাকে এই মণ্ডলটা, পুরো শান্ত। তো শান্ত মণ্ডল দিয়ে কী যেতে পারে যেখানে ঝড় বৃষ্টি হবে না?
আন্দাজে লাগান। তাহলে শান্ত মণ্ডলে কী যাবে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। ঠিক আছে, এই শান্তমণ্ডল শান্তমণ্ডলের ইংলিশ হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে। কেন, যে মেঘের মধ্যে তো আর চলাচল করতে পারবে না, ডিস্টার্ব হবে। ঠিক আছে, ওই জন্য এই শান্তমণ্ডল মানে 18 থেকে 50 কিলোমিটারের মানে 18 থেকে 50 কিলোমিটার ঊর্ধ্বের স্তরকে বা স্তরকে কী বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই 18 থেকে 50 কিলোমিটারের মিডিলেই জেট বিমানগুলি চলাচল করে, মানে এই শান্তমণ্ডলে জেট বিমানগুলি চলাচল করে। তো যদি বলে জেট বিমানগুলি কোন স্তর দিয়ে চলাচল করে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলাচল করে। রাইট, আশা করি বুঝে গেলেন কেন এখানে ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না, শান্ত হয়ে থাকে। ওকে, বোঝা গেল? তো ভূপৃষ্ঠ থেকে মানে পৃথিবী থেকে 50 থেকে 55 কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের, এই যে মেসোস্ফিয়ার আছে না, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা কী বলা হয়, স্ট্র্যাটোপজ বলা হয়। এই যে দেখুন মধ্যবর্তী সীমা আছে না, এখান থেকে করেছি মধ্যবর্তী সীমা, ওই জন্য এরকম করেছি। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা কী বলা হয়, স্ট্র্যাটোপজ। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার প্লাস মেসোস্ফিয়ার, এই যে দেখুন এস প্লাস এম এইভাবে করবেন, মনে হয়ে যাবে। স্ট্র্যাটোস্ফিয়ার প্লাস মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা কী বলা হয়, স্ট্র্যাটোপজ। ওকে, বুঝা গেল ফ্রেন্ড? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা কী বলা হয়, স্ট্র্যাটোপজ। ওকে, আশা করি বুঝে গেছেন। এবার পড়বো কি, মেসোস্ফিয়ার। এই যে এটা মেসোস্ফিয়ার, এটা 3 নম্বরটা, এটা মেসোস্ফিয়ার এখান থেকে করেছি। ঠিক আছে, কিন্তু মিডিলগুলো আছে। তো আর এগুলো হলো সীমারেখা, এই যে এগুলো, এটা একটা সীমারেখা, এটা একটা সীমারেখা, এটা তো পৃথিবীর সীমারেখা, এটা একটা সীমারেখা। ঠিক আছে, তারপর ঊর্ধ্বে ফাঁকাগুলো সীমারেখা কিন্তু। ওকে, তাহলে এবার পড়ব মেসোস্ফিয়ার। ওকে, 80 কিলোমিটার ঊর্ধ্ব মেসোস্ফিয়ার। ওকে, তাহলে স্ট্র্যাটোপজ, এই যে বললাম না 50 থেকে 55 কিলোমিটার অবধি স্ট্র্যাটোপজ। ঠিক, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার প্লাস মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা কী বলা হয়, স্ট্র্যাটোপজ। তো স্ট্র্যাটোপজের উপর ভূপৃষ্ঠ থেকে, এই যে ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতা কমতে থাকে। এবার দেখুন মেসোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপর পর্যন্ত কি হয়, উষ্ণতা কমতে থাকে। এই যে থার্মোস্ফিয়ার আছে না, তো এই উষ্ণতা কমতে থাকে, তাপমাত্রা কমতে থাকে। ঠিক আছে, কত কিলোমিটার, 80 কিলোমিটার অবধি। তাহলে মেসোস্ফিয়ারে তাপমাত্রা কমতে থাকে, উষ্ণতা কমতে থাকে। একে কি বলা হয়, মেসোস্ফিয়ার বলা হয়। ওকে, এই মেসোস্ফিয়ার স্তরেই বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে। কত কম বেশি, -93 ডিগ্রি সেলসিয়াস। কত কম বেশি, -93 ডিগ্রি সেলসিয়াস। মাইনাস, চিন্তা করছেন, এত কম বেশি থাকে। তো মহাকাশ থেকে, এই পুরো মহাকাশ যা আছে না, এই মহাকাশ থেকে যেসব উল্কাপাত ছুটে আসে না, উল্কাপাত বুঝলেন, উল্কাপাত এইরকম হয় না, উল্কাপাত। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আমি বলে দিচ্ছি, উল্কাপাত যে মহাকাশ থেকে ছুটে আসে না, ধরুন যে ওই আমরা যখন রাত্রে দেখি তো আগুনের মতো তারাগুলো ছুটে আসে না, আগুনের মতো স্টার টাইপের, তো ওটাকে আমরা কি বলি, আমরা অন্য কিছু বলি ধর্মের দিক দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের দিক দিয়ে ওটা উল্কা, মানে ছিটকে আসে আগুনের মতো। রাত্রে দেখবেন, এই যখন আমরা স্টারগুলো দেখব, তো স্টারের মধ্যে দিয়ে দেখবেন শাট করে ছুটে আসলো, প্রতিদিন দেখা যায়।
তো ওটাকে কী বলবো, উল্কা ওটা হয়, ওটা উল্কাপাত হয়, ঠিক আছে, আগুনের মতো। তো আগুনের মতো যেসব উল্কাপাত ছুটে আসে সেটা কি হয়, এই মেসোস্ফিয়ারে এসে, যেহেতু এখানে উষ্ণতা -93°C, তার জন্য এখানে এসে কী হয়, পুড়ে ছাই হয়ে যায়। মানে এটা তো -93°C, তাই না, তাহলে তো পুরো ঠান্ডা। ওকে, তো এখানে ওই জন্য উল্কাপাত এসে কী হয়, এই মেসোস্ফিয়ারে উল্কাপাত পুড়ে ছাই হয়ে যায়, মানে ঠান্ডাতে আর নিচে নামতে পারে না, ঠিক আছে, ছাই হয়ে যায়। তো স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়, মেসোপজ বলা হয়, ঠিক আছে। এবার দেখুন স্ট্র্যাটোস্ফিয়ার, দাঁড়ান 1 মিনিট, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কী বলা হয়, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কী বলা হয়, স্ট্র্যাটোপজ বলা হয়, স্ট্র্যাটোপজ বলা হয়, রাইট। ও সরি, এটা হবে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়, এই যে মধ্যবর্তী এখান থেকে করেছি, টেনেছি, তাহলে এটাকে বলা হয় মেসোস্পজ। ওকে, তাহলে মেসোস্ফিয়ার প্লাস স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে মেসোস্ফিয়ার প্লাস স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কী বলা হয়, মেসোস্পজ। ওকে, তো এইভাবে মনে রাখবেন, মনে রাখার জন্য আমি করেছি। আন্ডারস্টুড ফ্রেন্ডস? এবার পড়ব ইম্পর্টেন্ট কোনটা, আয়নোস্ফিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এইসব ইম্পর্টেন্ট। ওকে, আয়নোস্ফিয়ার, তাহলে আয়নোস্ফিয়ার এবার পড়ব, এই যে এটা আয়নোস্ফিয়ার, ঠিক আছে। এখানে উল্কাপাত কী হয়, তা যদি বলে উল্কাপাত ছুটে এসে কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। সেটা কত কিলোমিটার অবধি আছে, 80 কিলোমিটার অবধি আছে। সেখানে উষ্ণতা অনেক কমে যায়, কত, -93°C। ওই জন্য উল্কা এখানে এসে মানে পুড়ে ছাই হয়ে যায় এবং আমাদের অনেক রক্ষা করে। ওকে, যাই হোক, এবার পড়ব আয়নোস্ফিয়ার। ওকে, তো মেসোপজ যে আছে না, মেসোপজের প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরে, এই যে মেসোপজ আছে না, মধ্যবর্তী সীমারেখা, মেসোপজ, ঠিক আছে না। তো মেসোপজ যে আছে, তো মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে বলে, মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে মেসোস্পজ বলে। তো মেসোস্পজের পর প্রায় 500 কিলোমিটার, দেখুন প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরে বায়ু কি হয়, বায়ু আয়নিত অবস্থায় থাকে। 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কি হয়, বায়ু কি থাকে, আয়নিত অবস্থায় থাকে। এখানে বায়ু আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে। তড়িৎযুক্ত কণা বা আয়নের জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। তড়িৎযুক্ত কণা বা আয়নের জন্য এই স্তরকে কী বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয় এই স্তরটিকে। ওকে, তো এই স্তর থেকে কি হয়, মেরু জ্যোতি বা মেরু প্রভা এই স্তরে দেখা যায়। যদি বলে মেরু জ্যোতি বা মেরু প্রভা কোন স্তরে দেখা যায়, তাহলে আয়নোস্ফিয়ারে দেখা যায়। কত কিলোমিটার ঊর্ধ্বে আছে আয়নোস্ফিয়ার, 500 কিলোমিটার ঊর্ধ্বে আছে। ওকে, তাহলে আয়নোস্ফিয়ারে মেরু জ্যোতি ও মেরু প্রভা দেখা যায় এই আয়নোস্ফিয়ারে। ওকে, তাহলে এই স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠে, এই স্তরে উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠে সৃষ্ট বেতার তরঙ্গগুলি কি হয়, এখান থেকে আমরা যে বেতার তরঙ্গ, রেডিও, তারপর আগে রেডিও চলতো, টিভি চলতো, যেসব স্যাটেলাইট লাগানো আছে, তো এখান থেকে বেতার তরঙ্গ কী হয়, ভূপৃষ্ঠ থেকে আয়নোস্ফিয়ারে গিয়ে ধাক্কা লেগে যায়, ঠিক আছে, ধরে নেন ধাক্কা, এক কথায় ধাক্কা না, মানে প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারে গিয়ে প্রতিফলিত হয়ে, যেহেতু এখানে আয়নিত অবস্থায় থাকে তড়িৎযুক্ত কণা আয়নোস্ফিয়ারে, তো এই আয়নোস্ফিয়ারে এখানে এসে কি হয়, তড়িৎযুক্ত কণা ভূপৃষ্ঠ থেকে বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতেই ফিরে আসে, প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে বা পৃথিবীতেই ফিরে আসে।
তাহলে যদি বলে বেতার তরঙ্গ কোন স্তর থেকে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে, তাহলে আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। তাহলে কোশ্চেন এরকম আসবে যে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসে, বা বেতার তরঙ্গের স্যাটেলাইট কোথায় লাগানো থাকে, বা আয়নোস্ফিয়ারে লাগানো থাকে, আয়নোস্ফিয়ারে লাগানো থাকে। ওকে, বোঝা গেল ফ্রেন্ডস? এবার পড়ব থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বেশি কিছু জানার দরকার নেই। থার্মোস্ফিয়ার হচ্ছে কি, এখানে তাপমাত্রা অনেক আবার বৃদ্ধি পেয়ে যায় থার্মোস্ফিয়ারে, ঠিক আছে? এর একটাই, বেশি কিছু নাই। থার্মোস্ফিয়ারে কী হয়, থার্ম মানে কি থার্মোস্ফিয়ার, তো থার্মোস্ফিয়ার 690 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারে একটাই জিকে থাকে, এটা অত ইম্পর্টেন্ট নয়। থার্মোস্ফিয়ারে আবার উষ্ণতা বেড়ে যায় অনেক। ওকে, আর বেশি কিছু জানার দরকার নেই। থার্মোস্ফিয়ারে কত কিলোমিটার অবধি থার্মোস্ফিয়ার আছে, 690 কিলোমিটার অবধি। ফ্রেন্ডস, তো এবার পড়ব কি এক্সোস্ফিয়ার। তো এক্সোস্ফিয়ার এটা, এই যে এক্সোস্ফিয়ার 10,000 কিলোমিটার অবধি আছে এক্সোস্ফিয়ার, রাইট? তো এক্সোস্ফিয়ার যে আছে, তো আয়নমণ্ডল নাই, এই আয়নমণ্ডল, আয়নোস্ফিয়ার যেটা, তো আয়নমণ্ডলের উপরের দিকে, আয়নমণ্ডলের বা আয়নোস্ফিয়ারের উপরের দিকে বলেছে 600 থেকে, এই যে 690 আছে না, 690 থেকে বা 600 থেকে 1500 কিলোমিটার অবধি, 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হালকা বায়ু স্তরকে কী বলা হয়, এক্সোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, তাহলে 690 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত স্তরকে কী বলা হয়, এক্সোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, এক্সোস্ফিয়ার বলা হয়। ওকে, বা বহিমণ্ডল বলা হয়, বা বহিমণ্ডল বলা হয়। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তো এই স্তরেই মানে এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য দেখা যায়। তো যদি বলে কোন স্তরে হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য বেশি দেখা যায়, তাহলে এক্সোস্ফিয়ারে দেখা যায়। কোন স্তরে হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য বেশি দেখা যায়, তাহলে এক্সোস্ফিয়ারে দেখা যায়। বোঝা গেল ফ্রেন্ডস? বেশি কিছু না, হালকা করে বেসিকটা জেনে গেলেই হলো অ্যাটমসফিয়ারের। ওকে, এগুলোই আসে, বেশি কিছু আসে না। তো এই এক্সোস্ফিয়ারেই কি হয়, এক্সোস্ফিয়ারেই বায়ুর সব উপাদানই আয়নিত অবস্থায় থাকে। এই এক্সোস্ফিয়ারে বায়ুর সব উপাদানগুলো কী হয়, যেমন আয়নোস্ফিয়ারে আয়নিত অবস্থায় থাকে, ওইরকম এক্সোস্ফিয়ারেও বায়ুর উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে। এক্সোস্ফিয়ারের স্তরটি ধীরে ধীরে বা আস্তে আস্তে কী হয়, মহাশূন্যে মিশে যায়। এক্সোস্ফিয়ারের স্তরটি কী হয়, ধীরে ধীরে মহাশূন্যে মিশে যায়। মানে এর উপরে আর ভূগোলবিদ বা সায়েন্টিস্টরা কল্পনা করতে পারেনি। ঠিক আছে, তাহলে এক্সোস্ফিয়ারের লাস্ট কত কিলোমিটার অবধি আছে, 10,000 কিলোমিটার অবধি কল্পনা করতে পেরেছে, বা 10,000 কিলোমিটার অবধি কল্পনা করেছে। ঠিক আছে, আর এই 10,000 কিলোমিটার অবধি সায়েন্টিস্টরা মানে যেতে পেরেছে, স্তরে ভাগ করেছে। ওকে, তার উপরে আস্তে আস্তে মহাশূন্যে মিশে যায়, তার উপরে তো যত আছে। এবার এক্সোস্ফিয়ারের উপর দিয়ে কী যায়, স্যাটেলাইট যায়। এই এক্সোস্ফিয়ারের উপর দিয়ে যদি বলে কোন স্তর দিয়ে স্যাটেলাইট যায়, যেমন নাসা থেকে স্যাটেলাইট ছাড়ে না, তো নাসা থেকে যে রকেটের মাধ্যমে স্যাটেলাইট ছাড়া হয়, ধরুন যে মঙ্গল গ্রহে যাওয়া হবে বা অন্য কোনো গ্রহে যাওয়া হয়, তো স্যাটেলাইট যে ছাড়ে তো কোন স্তর থেকে, তাহলে এই এক্সোস্ফিয়ারের স্তর থেকেই যায়। ভূপৃষ্ঠ থেকে ছাড়ে, তো এই এক্সোস্ফিয়ারকে ক্রস করে তখন যায়, কি বলে, স্যাটেলাইট যায়। ওকে, এই এক্সোস্ফিয়ারের মধ্য দিয়ে যদি বলে কোন স্তরের মধ্য দিয়ে স্যাটেলাইট যায়, তাহলে এক্সোস্ফিয়ারের মধ্য দিয়ে স্যাটেলাইট যায়। কত কিলোমিটার অবধি এক্সোস্ফিয়ার আছে, 10,000 কিলোমিটার অবধি এক্সোস্ফিয়ার লাস্ট, তারপর আস্তে আস্তে মহাশূন্যে মিশে যায়। ওকে, এবার মহাশূন্য মানে বুঝলেন, কালো ডিপ, কিছু বোঝা যাবে না, পুরো কালো, কল্পনাই করা যাবে না, মানে পুরো ব্রহ্মাণ্ড যাকে বলা হয়। আন্ডারস্টুড? তো এবার ইম্পর্টেন্ট পড়াচ্ছি। ইম্পর্টেন্ট বলতে ওজোনোস্ফিয়ার খুব আসে এখান থেকে, ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এর মধ্যে আবার ওজোনোস্ফিয়ার আছে। ঠিক আছে,
এটা কি ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তো এর মিডিলটা কি ওজোনোস্ফিয়ার আছে, এখানে আবার ওজোনোস্ফিয়ার আছে কত থেকে কত 20 থেকে 25 কিলোমিটার অবধি। ওকে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে বলেছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় যে বায়ু স্তরটি রয়েছে, 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় যে বায়ু স্তরটি রয়েছে, মনে রাখুন 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় যে বায়ু স্তরটি রয়েছে তাকে ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল বলে, তাকে ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল বলে। এই মিডিলটা তাকে ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের মিডিলে বলেছে 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত বায়ু স্তরকে কী বলা হয়? ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তো ওজোন মণ্ডল অনেক আমাদের পৃথিবীকে অনেক কিছু থেকে রক্ষা করেছে, সেটা শুনুন ভালো করে। তো এই স্তরে এই 20 থেকে 25 কিলোমিটার এই ওজোন স্তরে ওজোন গ্যাস বা O3কে ওজোন গ্যাস বলা হয়। ওজোন গ্যাসের একটি স্তর বা পর্দা পাওয়া যায়। এই স্তরের মধ্যে ওজোন গ্যাসের একটি স্তর বা পর্দা পাওয়া যায়, ঠিক আছে, একটা পর্দা পাওয়া যায়। ওকে, পর্দা পাওয়া যায় বা পর্দা আছে যা ভেদ করে সূর্যের যে অতিবেগুনি রশ্মি থাকে না, আলট্রাভায়োলেট সূর্যের অতিবেগুনি রশ্মি, যেটা আলট্রাভায়োলেট রে বা রঞ্জন রশ্মি বা এক্স রে, আলট্রাভায়োলেট রে বা রঞ্জন রশ্মি এই ওজোনোস্ফিয়ারে কি করে? আলট্রাভায়োলেট রশ্মি ও এক্স রে এই ওজোনোস্ফিয়ারে আসতে পারে না, ঠিক আছে, এই ওজোনোস্ফিয়ারের জন্য আসতে পারে না, মানে ওজোনোস্ফিয়ারে সম্পূর্ণ আটকে নেই। আলট্রাভায়োলেট রশ্মি, আলট্রাভায়োলেট রে এবং এক্স রে, যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি, পৃথিবীতে প্রবেশ করতে পারে না। এই ওজোনোস্ফিয়ারের স্তরটি আমাদের বাঁচিয়ে রাখে, ঠিক আছে। তাই এই ওজোন স্তরকে কী বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তো তাই ওজোন স্ফিয়ারকে কী বলা হয়? 20 থেকে 25 কিলোমিটার বা স্তরটিকে ওজোন স্ফিয়ার বলা হয়। তো এই ওজোন স্ফিয়ারে সূর্যের আলট্রাভায়োলেট আলট্রাভায়োলেট রে আর এক্স রে অতিবেগুনি রঞ্জন রশ্মি, এবং এক কথায় আলট্রাভায়োলেট রে আর এক্স রে, যে অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মি আছে সূর্যের, সেটি ওজোন স্ফিয়ার ভেদ করে পৃথিবীতে ঢুকতে পারে না, কারণ যে ওজোন স্ফিয়ারের একটা পর্দা আছে, ঠিক আছে, ওই পর্দাতে ওজোন স্ফিয়ারে আটকে যায়, ঠিক আছে। তাই ওজোন স্ফিয়ারকে কী বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তো ওজোন স্ফিয়ারকে তাই কী বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। যদি বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয়, তাহলে ওজোনোস্ফিয়ারকে বলা হয়। সেটা কত থেকে কত কিলোমিটার? 20 থেকে 25 কিলোমিটার অবধি আছে। ওকে, তো বায়ুমণ্ডলের যে ওজোনোস্ফিয়ার আছে, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের স্তর সূর্যের তাপ, ওজোন গ্যাসের যে স্তর আছে সেটি সূর্যের তাপ এবং অতিবেগুনি ও রঞ্জন রশ্মি শোষণ করে নেয়। এই ওজোনোস্ফিয়ার কী করে? শোষণ করে নেয়। সূর্যের আলট্রাভায়োলেট রে এবং এক্স রেকে ওজোন স্ফিয়ার কী করে? শোষণ করে নেয়। ওকে, বলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হয়, ওজোনোস্ফিয়ারের তাপমাত্রা খুব বেশি হয়। কেন? যে ওজোনোস্ফিয়ার আলট্রাভায়োলেট রে সূর্যের এবং এক্স রেকে শোষণ করে নিই, তার জন্য ওজোনোস্ফিয়ারের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো ওজোনোস্ফিয়ারের স্তর, এই যে ওজোনোস্ফিয়ারের যে স্তর আছে, সূর্য থেকে আসা অত্যন্ত ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে বা এক্স রেকে শোষণ করে নিয়ে পৃথিবীর জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। বা এক কথায় পৃথিবীর জীবজগৎ বলতে আমরা সবাইকে এই সূর্যের আলট্রাভায়োলেট রে এবং এক্স রেকে ওজোন রশ্মি শোষণ করে নেয় এবং আমাদের পুরো পৃথিবীর জীবজগৎকে, এক কথায় পুরো পৃথিবীকেই
রক্ষা করে। ওকে ফ্রেন্ডস, তো যদি বলে পৃথিবীর পুরো পৃথিবীকে বা আমাদের জীবজগৎকে কোন স্তর রক্ষা করে, তাহলে ওজোনস্ফিয়ার রক্ষা করে। কি থেকে রক্ষা করে? সূর্যের আলট্রাভায়োলেট রে এবং এক্স রেকে শোষণ করে নিই, পৃথিবীতে ঢুকতে দেয় না। কোন স্তর শোষণ করে? ওজোনস্ফিয়ার শোষণ করে নিই। সেটা কত কিলোমিটার থেকে আছে? 20 থেকে 25 কিলোমিটার অবধি, এবং আমাদের জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ওকে, এই জন্য একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তো শোষণ করে নিয়ে পৃথিবীর জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ওকে, তবে ওজোন স্তর যে আছে না, ওজোন স্তর, তো ওজোন যে স্তর আছে, তো ওজোন স্তরের ধ্বংসকারী ক্লোরিনের প্রধান উপাদান হলো, মনে রাখুন, এই ওজোন স্তরে আবার ধ্বংসকারীকে ক্লোরিনের প্রধান উপাদান হলো ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, যেটা ক্লোরোফ্লুরোকার্বন। তো ওজোন স্তরের ধ্বংসকারীকে ক্লোরিনের প্রধান উপাদান, মানে ওজোন স্ফিয়ারকে আবার ধ্বংস করতে পারে কে? ক্লোরিনের প্রধান উপাদান ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। ঠিক আছে, এই ওজোন স্ফিয়ারকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, তো এটা আবার কোথায় পাওয়া যায়? এই পৃথিবীতেই সায়েন্টিস্টরা তৈরি করেছে। ফ্রিজে থাকে ক্লোরোফ্লুরোকার্বন, রাইট? তারপর এয়ার কন্ডিশনারে থাকে ক্লোরোফ্লুরোকার্বন। তো এই এয়ার কন্ডিশনার, ফ্রিজ, এই সবে কী হয়? এই সবে ক্লোরিনের প্রধান উপাদান ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয়। এর ফলে ওজোন স্ফিয়ারের যে ছিদ্র আছে, পর্দা, সেটা হালকা, মানে ছিদ্র হয়ে গেছে বা হালকা হোল হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য বিশ্ব সংস্থা কী করেছে? ওজোন স্ফিয়ারের এই পর্দাকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লুরোকার্বনকে বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখনও কি বন্ধ করতে পারছে না, তাই না? কেন? ফ্রিজ অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, সব পলিটিক্স, এবং এয়ার কন্ডিশনার বিক্রি হচ্ছে সব জায়গায়, মানে চলতেই আছে সব পলিটিক্স। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বন্ধ করা দরকার, না হলে একদিন ওজোন স্ফিয়ার পুরো পর্দাটা পুরো হোল হয়ে যাবে, মানে পুরো গর্ত হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে। আর ছিদ্র হলেই সূর্যের অতিবেগুনি রশ্মি বা রঞ্জন রশ্মি, যেটা হলো আলট্রাভায়োলেট রে, আর একটা এক্স রে কী করবে? ওই ছিদ্রর মধ্য দিয়ে ওজোন স্ফিয়ার তো শোষণ তখন করতে পারবে না, ছিদ্র যদি হয়ে যায়। ও ক্লোরিনের পরে দেখবেন পৃথিবীর লোকজনই কী করবে? একদিন ওজোন স্ফিয়ারকে ধ্বংস করবে, ওই ক্লোরোফ্লুরোকার্বনকে রক্ষা করতে পারবে না। ফ্রিজ, কন্ডিশনার, এইসব ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয়। এই ক্লোরোফ্লুরোকার্বন একদিন ওজোন স্ফিয়ারকে ধ্বংস করে দেবে। আর ধ্বংস করলে কি হবে? সূর্যের আলট্রাভায়োলেট রে এবং এক্স রে পৃথিবীতে পড়বে এবং পৃথিবীর জীবজগৎকে নষ্ট করে দেবে। তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না ফ্রেন্ডস? তো ওই জন্য আমাদের অবশ্যই ওজোন স্ফিয়ারকে রক্ষা করা দরকার। তবে বিশ্ব সংস্থা কার্য চালিয়ে যাচ্ছে, কিন্তু পারছে না। ওকে, তো বুঝতেই পারছেন সব কিছু পয়সা, পলিটিক্স, তাই না? যাই হোক, তো মোটামুটি এগুলো বুঝে গেলেন, আর দরকার নেই। এবার ইনসোলেশন কাকে বলে? মানে 2-3টা আমি ডেফিনেশন দিচ্ছি, বেশি কিছু না। ইনসোলেশন বা সূর্য শক্তির তাপীয় ফল কাকে বলে? সূর্য শক্তির তাপীয় ফল কাকে বলে? ইম্পর্টেন্ট। ওকে, তো আমি ডেফিনেশন বলবো, এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো সূর্য রশ্মির তাপীয় ফল কাকে বলে বা ইনসোলেশন? সূর্যই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস। সূর্যই পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উৎসই, যেখানে 99.97%, ঠিক আছে, মানে সূর্যই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস। কত? সূর্য থেকে কত তাপ পাই? 99.97%। ওকে, আর পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে আমরা কত পাই? মানে ওই লাভা থেকে, ভিতর থেকে, পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে মাত্র 0.03% শক্তি পাই বা আসে। ঠিক আছে,
দিয়ে টোটাল কত হলো 100%, তাই না? সূর্য থেকে 99.97%, আর পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে কত পাই, যেখান থেকে লাভা ম্যাগমা বের হয় 0.03% শক্তি আসে। তো সূর্য থেকে ধরে নিন সূর্য এখানে আছে, তো সূর্য থেকে আসা মোট সৌরশক্তির প্রায় 200 কোটি ভাগের, চিন্তা করেন 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গ হিসেবে প্রতি সেকেন্ডে, মাত্র 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে, মাত্র 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গ হিসেবে প্রতি সেকেন্ডে 2,97,000 কিলোমিটার বেগে পৃথিবীতে ছুটে আসে। 2,97,000 কিলোমিটার বেগে। যদি বলে কত কিলোমিটার বেগে সূর্যর ছুটে আসে, তাহলে 2,97,000 কিলোমিটার বেগে পৃথিবীতে ছুটে আসে। একে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন বলে। একেই বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। ওকে, মানুষ সারা বছরে যে পরিমাণ শক্তির ব্যবহার করে তা সূর্য থেকে প্রতি মিনিটে পৃথিবীতে সেই পরিমাণ শক্তি আসে। চিন্তা করছেন, মানুষ সারা বছর যে পরিমাণ শক্তি ব্যবহার করে তা সূর্য থেকে প্রতি মিনিটে পৃথিবীতে সেই পরিমাণ শক্তি আসে। মানে আমরা সারা বছর ধরে যে শক্তিটা ব্যবহার করি, সূর্যের মাত্র 1 মিনিটে সেই পরিমাণ শক্তি পেয়ে যাই সূর্য থেকে 1 মিনিটেই। চিন্তা করছেন, আমরা সারা বছরও পাই না। তো এত পাওয়ার কত কিলোমিটার বেগে? 2,97,000 কিলোমিটার বেগে আসে। ওকে, আর কত ভাগের কত? 200 কোটি ভাগের মাত্র ক্ষুদ্রতম 1%। ওকে, এবার যদি বলে ইফেক্টিভ সোলার রেডিয়েশন কাকে বলে? ইফেক্টিভ সোলার রেডিয়েশন, এগুলো আমি নিজে থেকেই 2-3টে করেছি, ঠিক আছে, তারপরে অ্যালবেডো দিয়ে শেষ। তো ইফেক্টিভ সোলার রেডিয়েশন কাকে বলে, ডেফিনেশন শুনুন। তো ধরুন সূর্য এখানে আছে, তো সূর্য থেকে পৃথিবীতে আসা 100% সৌরশক্তি, যা মোট সৌরশক্তির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র, একটু আগে বললাম, ঠিক? তো মাত্র 66% সৌরশক্তি নানাভাবে বায়ুমণ্ডলকে কি করে? উত্তপ্ত করে। তাহলে 66% সৌরশক্তি নানাভাবে বায়ুমণ্ডলকে কি করে? সূর্যের সৌরশক্তি উত্তপ্ত করে। 66% সৌরশক্তি, ঠিক আছে, উত্তপ্ত করে নানাভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। যেমন 15% বায়ুমণ্ডল দ্বারা, 3% মেঘ দ্বারা, 3% এই যে এখানে মেঘ দ্বারা, ঠিক আছে, 3% মেঘ দ্বারা, তারপর 48% ভূপৃষ্ঠ শোষণ করে নেই, 48% ভূপৃষ্ঠ শোষণ করে নেই, যার দ্বারা কি হয়? পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। যার দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল কি হয়? উত্তপ্ত হয়, ঠিক আছে। তো যার দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল কি হয়? উত্তপ্ত হয়। ওকে, একেই কি বলা হয়? একেই বলা হয় সৌর বিকিরণ বা ইফেক্টিভ সোলার রেডিয়েশন। একে বলা হয় সৌর বিকিরণ বা ইফেক্টিভ সোলার রেডিয়েশন, ঠিক আছে। এবং লাস্ট, এবার অ্যালবেডো কাকে বলা হয়? তাহলে সূর্য থেকে, ধরুন সূর্য এখানে আছে, বারবার ওই একই জিনিস, সূর্য থেকে আসা বাকি 34%, বাকি কত? 66 তো ওই দিকে গেল, এই সোলার রেডিয়েশন, যেটা ইফেক্টিভ সোলার রেডিয়েশন। এবার হচ্ছে অ্যালবেডো কাকে বলে? সূর্য থেকে আসা বাকি 34% সৌরশক্তি, মানে 100 মাইনাস 66%, টোটাল 100%। এবার 100 থেকে 66% তো মেঘ দ্বারা হলো, কোনোটা ভূপৃষ্ঠ শোষণ করলো, ঠিক? এর আগে বললাম না এই সোলার রেডিয়েশন, যেটা ইফেক্টিভ সোলার রেডিয়েশন, ওই রকমই। তাহলে 100 থেকে মাইনাস 66% যদি করি, তাহলে কত হলো? 34% থাকছে। তাহলে কি হয়? সূর্য থেকে আসা বাকি 34% সৌরশক্তি মহাশূন্যে প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে, তাহলে সূর্য থেকে বাকি 34% সৌরশক্তি মহাশূন্যে কি হয়? মহাশূন্যে প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে আবার মহাশূন্যেই ফিরে যায়। এই মহাশূন্যে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে, এই মহাশূন্যেই 34%, এই মহাশূন্যেই প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে আবার ফিরে যায়, উল্টো হয়ে ফিরে যায়, ঠিক আছে, উল্টো হয়ে ফিরে যায়। এর মধ্যে 3% ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়, এর মধ্যে পৃথিবী থেকে 3% প্রতিফলিত হয়। ওকে,
3% ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় ও 6% মহাকাশ থেকে বিচ্ছুরিত হয়, 6% মহাকাশ থেকে বিচ্ছুরিত হয় এবং 25% মেঘপুঞ্জ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, এবং 25% মেঘপুঞ্জ থেকে প্রতিফলিত হয় এবং 25% এই যে এখানে মেঘ নাই, 25% মেঘপুঞ্জ থেকে কি হয়, মেঘপুঞ্জ থেকে প্রতিফলিত হয়, ফলে তা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, ফলে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। মানে এখানে মেঘপুঞ্জ আছে, মেঘপুঞ্জ এই 100%-এর মধ্যে 34% যে বাকি থাকলো, একটা মেঘপুঞ্জতে 25% আটকে নেই, 6% মহাকাশে বিচ্ছুরিত হয়ে যায়, 3% ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যায় আবার, ওই জন্য পুরো সৌরশক্তি আসতে পারে না পৃথিবীতে, ঠিক আছে, ওই জন্য প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যেই ফিরে যায়, তাই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, তাই এটি নিষ্ক্রিয় সৌরতাপ, একেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়, একে কী বলা হয়, পৃথিবীর অ্যালবেডো বলা হয়, ঠিক আছে। তাহলে পৃথিবীর অ্যালবেডো কাকে বলা হয় বুঝলেন, মানে 100%-এর মধ্যে 34% যেটা ইফেক্টিভ সোলার রেডিয়েশন বললাম, সব এই একই জিনিস, 66% ওটা বললাম, ঠিক আছে। তো 100%-এর মধ্যে যদি টোটাল 100% সৌরশক্তি আসতো, তাহলে কি আমরা বাঁচতাম? পুরো পৃথিবী মরুভূমি হয়ে যেত, মানে জ্বলে যেত। কিন্তু মেঘপুঞ্জর দ্বারা পৃথিবীতে 3% প্রতিফলিত হয়ে যাচ্ছে, মেঘপুঞ্জ দ্বারা 25% প্রতিফলিত হয়ে যাচ্ছে, আবার মহাশূন্যে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে 3%, ঠিক এইভাবে 34% আবার কি হচ্ছে, ফিরে যাচ্ছে, একেই বলা হয় মহাশূন্যে ফিরে যাচ্ছে, একেই বলা হয় অ্যালবেডো, ওকে ফ্রেন্ডস। তো যাই হোক, আমি এই 3টা এক্সট্রা আমি বললাম, তো আশা করি আর অ্যাটমসফিয়ার পড়ার দরকার নেই, যারা এই বেসিকটা করে নেবে পুরো অ্যাটমসফিয়ার আর এই 3টা যেটা ডেফিনেশন বললাম যদি করে নেন, তো দেখবেন একটাও আপনাদের এখান থেকে বেসিক ক্লিয়ার থাকলে একটা এসে মানে রচনা টাইপেরও লিখতে পারবেন, বড় কোশ্চিন, এবং যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে একটাও মিস যাবে না, আশা করি বোঝাতে পেরেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্রতিক্রিয়া দেখান, আর সত্যিকারে যদি মন ছুঁয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর যত পারুন অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলবেন না, ওকে ফ্রেন্ডস। এবং সত্যিকারে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিক্রিয়া দেখান, ওকে ফ্রেন্ডস। তো আজকের জন্য এটুকু, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই, ভালো থাকুন।